সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন না ও নারী। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমাদের এই আয়োজন, যেখানে আমরা সেই সব নারীদেরকে নিয়ে আসছি যারা সকল নাকে ভেঙে সামনে এগিয়ে আসছেন। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন আপা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মাকসুদা খন্দকার সুখী, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। সুখী আপা সাবেক ন্যাশনাল ফুটবল টিমের একজন খেলোয়াড় এবং এখন সুখী আপা আছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিতে। আপা, আপনার নামটা? আমার নাম পাখি, আমি আসছি মেট্রো রেল থেকে। আমি মেট্রো রেলের একজন সিকিউরিটি গার্ড। অনেক ধন্যবাদ আপা। আপা, আমি শামিমা সুলতানা, আমি চ্যানেল 24-এ কাজ করছি সিনিয়র রিপোর্টার হিসেবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বুঝতেই পারছেন, আমাদের আজকের আয়োজনে আমরা এমন 3 জন নারীকে নিয়ে এসেছি যারা সেই কাজগুলো করেন যেগুলো এখন পর্যন্ত আমরা সামাজিকভাবে মনে করি পুরুষেরাই ভালো করতে পারবেন। সেই একটা যে প্রচলিত ধারণা আছে সেটাকে ভেঙে ওনারা এগিয়ে এসেছেন এবং নিজ নিজ জায়গায় খুব সফলভাবে কাজ করছেন। আমরা প্রথমে একটু কথা বলবো আপা আপনার সাথে। এই যে এখন আপনি যেখানে আছেন, একটা দায়িত্বে আছেন একটা একাডেমির, কিন্তু যাত্রাটা তো শুরু হয়েছিল অনেক আগে। তখন কেন মনে হয়েছিল যে ফুটবল খেলতে পারেন বা এটাকেও ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়? আসলে আমার বাবা একজন ফুটবল কোচ, আর আমার বাবার হাতে আমার হাতে খড়ি। তো বাবা যখন ফুটবল নিয়ে কাজ করতেন ছেলেদের নিয়ে, তখন খুব মনে একটা আশা জাগতো যে ছেলেরা যেহেতু ফুটবল খেলতেছে, মেয়েরা কেন নয়। তো ওটা থেকেই আর কি আমার ফুটবল যাত্রাটা শুরু। তো বাবার সাথে মাঠে যেতাম, খেলতাম ফুটবল নিয়ে, নাড়াচাড়া করতাম, ফুটবলটাকে খুব ভালোবাসতাম। কারণ আমি যে খাটে বিছানায় ঘুমাতাম সেই খাটের নিচেই ফুটবলটা থাকতো। তো সেখান থেকে আমার ফুটবলটাকে এত ভালোবাসা। আর ফুটবল যখন থেকে আমি খেলি, এটা হচ্ছে আপনার 2004 থেকে। তখন অনেক বাধাবন্ধকতা আমাদের আসছে খেলা নিয়ে, আমরা খেলতে পারতাম না মেয়েরা। কারণ মেয়েদের ক্ষেত্রটা এরকম যে মেয়েরা কোনো কিছুই না, সব কিছুতেই না। আপনি কি আপনার সময়ে আশেপাশে দেখেছেন যে মেয়েরা ফুটবল খেলছে বা ফুটবল খেলাকে নিয়ে কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল যে একসময় বড় খেলোয়াড় হতে চান, জাতীয় টিমে খেলতে চান, এরকম ভাবনা কি ছিল কখনো? আসলে আপু, যখন আমি শুরু করি তখন বাংলাদেশে খুব ফুটবল নাই বললেই চলে। আমি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ হয়ে আমি প্রথম মহিলা ফুটবল আমি নিজে শুরু করি এবং আমার বাবার হাত ধরে আর কি। তো আর যখন ঢাকায় শুরু হয় তখন আমরা ওটা জানতাম না। তো নারায়ণগঞ্জ থেকে শুরু করে আমি যখন জেলা পর্যায়ে আমাদের একটা খেলা হয়েছিল 2004 সালে, তো সেখান থেকে আমার আর কি যাত্রা শুরু। এবং আমি 2004 সালে যখন আমি খেলি, তখন থেকে আমার মনে একটা আশা জাগছে যে আমি ফুটবল নিয়ে কিছু করব। এবং আমাকে এটা চ্যালেঞ্জ হিসাবে আমি নিয়েছিলাম যে আমাকে কিছু করতে হবে। এবং আমি 2004 সালে 2005-এ আমাদের টিমটা কোরিয়া যায় ন্যাশনাল টিম হয়ে, সেখানে আমি বাদ পড়ছিলাম ছোট হিসেবে। তো সেখান থেকেই আমার চ্যালেঞ্জটা আরো অ্যাকসেপ্ট করছি যে আমি কিছু একটা করতে হবে আমার এই ফুটবল নিয়ে। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জটা। ফুটবলের প্রতি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে এবং ভালোবাসা। কারণ আমরা তো দেখেছি যে ফুটবল হচ্ছে গিয়ে ছেলেদের খেলা, ছেলেরা ফুটবল খেলতে ভালোবাসে, ফুটবল ম্যাচ দেখতে পছন্দ করে, অনেক ধরনের উন্মাদনা থাকে ফুটবল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা পুরুষ ফুটবল খেলে। কিন্তু আপনার মনে হচ্ছে যে না, আপনিও ফুটবল ভালোবাসেন। হ্যাঁ, আর কারণ মেয়েরা তো পিছিয়ে নাই সবকিছুতেই। মেয়েরা সেটা 2004-এ হোক এবং 2025-এ হোক, মেয়েরা কিন্তু ছেলেদের থেকে কম না। এবার আপনার কাছে আসি আপা। আমরা এমনিতেই সামাজিকভাবে যেটা দেখি যে নারীদের অনেক নিরাপত্তার দরকার হয়, নারীদেরকে প্রোটেকশন দাও, নারীদেরকে নিরাপদে রাখো, এই ধরনের কথাগুলো প্রচলিত। তো একজন নারী যখন নিজেই নিরাপত্তা কর্মী, এটা আসলে আপনার কেন আপনি কিভাবে এই জায়গায় আসলেন? কেন মনে হলো যে এটা করতে পারেন? ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কিছু একটা করব, ডিফেন্সের কোনো একটা জিনিসে যাব, কিন্তু ওরকমভাবে হয় নাই। কারণ আমার হাইট একটু কম ছিল, এর জন্য আমি যাইতে পারি নাই, বা বয়স একটু কম ছিল, এটার জন্য পারি নাই। নেক্সট টাইম বাসা থেকে বলতেছে তুমি যদি চাকরি করতে চাও, এরকম একটা চাকরি আছে, তুমি করতে পারো। বাসা থেকে পারমিশন দিছে, সবার সাপোর্ট ছিল। ওনারা বলছে যে তুমি এখানে করতে পারো, এটা ভালো আছে, ভালো দিক, কিছু একটা করতে পারবা। ডিফেন্সে যাওয়ার কথা কেন মনে হয়েছিল? ছোটবেলা থেকে আমার বাসার সবাই বলতো যে তুমি এরকম কোনো পোস্টে যাও, দেখো তোমার জন্য ভালো হবে। আর আপনার নিজের ভালো লাগার জায়গা থেকে যদি বলি যে কখনো মনে হয়েছে, হয় না যে আমরা যখন স্কুলের ছোট কিন্ডারগার্টেনে যখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয় যে বড় হয়ে কি হতে চাও, তো তখন থেকে আমি এরকম বলতাম যে আর্মি বা পুলিশ কিছু একটা হবে, এরকম। তখন থেকে একটা ভালো লাগা ছিল। হ্যাঁ, ওনাদের ড্রেস আমার অনেক ভালো লাগতো।
আমি ছোটবেলা থেকে এরকম যদি দেখতাম কোনো কিছু, আমি ওদিক তাকায় থাকতাম সবসময় যে আমিও যদি এরকম কিছু হইতে পারে, কিন্তু ওটা তো পসিবল হয় না, এখানে আসছি। ওই আমরা তো সাধারণত ধরেন যে এই রকম ড্রেসে সাধারণত পুরুষদেরকে দেখি, ধরেন যে আর্মি বলেন বা পুলিশ বলেন, আমাদের সামনে যখন এই প্রফেশন গুলোর কথা বলি তখন আমাদের সামনে চেহারাটা আসে যে একজন পুরুষ এই পজিশনে। কিন্তু আপনি কিভাবে নিজেকে চিন্তা করলেন যে না এখানে আমিও হতে পারি? এখন নারী কোনো জায়গায় পিছিয়ে নেই, সব জায়গায় নারী আছে। আমাদের ওখানে খুব কম সংখ্যক মেয়ে আছে, তার মধ্যে আমি একজন। প্রত্যেক স্টেশনে তো নাই, উত্তরা নর্থে আছে কিছু কিছু। আমাদের স্টেশনের মধ্যে মানে মেয়েদেরকে খুব ছোট চোখে দেখা হয়, ওনাদের মানে বাসায় সব কিছু ছেলেদের উপর ডিপেন্ড করে, যে ছেলেরা ইনকাম করবে, তারা ফ্যামিলি চালাবে। কিন্তু যাদের দেখা যায় যে বড় কোনো ছেলে নাই, তাদের এরকম মেয়েদেরই তারা আশা করে। আপনি এই প্রফেশনে আসলেন মানে একটা কোনো প্রশিক্ষণ বা কোনো কিছুর মধ্যে? হ্যাঁ, আমি আনসার একাডেমিতে ট্রেনিং করছি, ওখানে ট্রেনিং করে ফার্স্ট হয়েছি, পরে ওখান থেকে এখানে পাঠাইছে আমাকে। কি মানে ওই ট্রেনিংটা কিরকম ছিল? ট্রেনিং এর জার্নিটা কেমন ছিল? ট্রেনিং এর জার্নি প্রথম তো নিতে পারতাম না, কারণ সচরাচর আমরা এরকম নর্মালি বড় হয়েছি। কোনো ট্রেনিংয়ে অনেক কষ্ট হয়েছে প্রথম, পরে নিজেকে মানায় নিছি, না এটা আমাকে করা লাগবে, এটা করলাম ভালো কিছু পাবো এটা থেকে। আপনি বলছিলেন যে আপনি ওখানে 94 জনের 96 জন ছিল, তার মধ্যে 4 জন মেয়ে ছিলাম আর বাকি সবাই পুরুষ ছিল। ওইটার মধ্যে ট্রেনিং করে সবকিছু ভালো ছিল, পরে ফার্স্ট প্রাইজ আমাকে দেওয়া হয়েছিল। 96 জনের মধ্যে আপনি প্রথম, যেখানে 94 জন পুরুষ ছিল। হ্যাঁ, তো তখন কেমন লাগছিল যে এতজন? অনেক এক্সাইটেড ছিলাম, কারণ ওখানে পুরো একটা একাডেমির কর্তৃপক্ষ থেকে আমি পুরস্কার নিয়েছি। তখন অনেক স্যার ম্যামও ছিল, ওনারা অনেক প্রশংসা করতেছিল, এই জিনিসটা অনেক ভালো লাগতেছিল আমার। ওখানে মানে ওখানে কি কখনো ওই ওখানে ধরেন আপনাদের যে সাথে যারা ছিল, যে পুরুষরা ছিল, তারা কি রকম ভাবে নিয়েছিল ব্যাপারটা যে একটা মেয়ে এসে ফার্স্ট হয়ে গেল এত কঠিন ট্রেনিং এত কিছুর মধ্যে? জিনিসটা তো কোনো কিছু মানুষ নর্মালি দেখে না, যে একটা মেয়ে সবসময় পিছনেই থাকবে, কিন্তু মাঝে মধ্যে এরকম হয়ে যায় যে মেয়েরা অনেক কিছু পারে, এটা দেখাইতে হয়, দেখাইলে তখন ঠিক। এবার আপা আপনার কাছে আসি। খুবই কঠিন প্রফেশন জার্নালিস্ট, এবং বিশেষ করে আপনি যেভাবে একেবারে স্পটে থেকে নিউজ কভার করেন, কেন মনে হলো যে জার্নালিস্ট হওয়া যায়? আমি যখন ছোট ছিলাম, মানে 90 দশকের শুরুতে যখন স্কুলে পড়ি আমরা, মানে আমার বাবা হচ্ছে কি আমাকে, আমার জন্য বাধ্যতামূলক 2টা কাজ ছিল আর কি, মানে তার করা। একটা হচ্ছে তখন তো বিটিভিটাই ছিল, তো বিটিভির 8টার বাংলা সংবাদটা আর রাত 10টার ইংরেজি সংবাদ, এই দুটো দেখা হচ্ছে আমার জন্য বাধ্যতামূলক ছিল। মানে বাবার মনে হতো যে এটা দেখলে আমি অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আর হচ্ছে গিয়ে পত্রিকা পড়াটা হচ্ছে গিয়ে মানে বাধ্যতামূলক ছিল যখন থেকে আমি পড়তে শুরু করেছি বা পড়তে পারি বানান করে, তখন থেকে। প্লাস হচ্ছে গিয়ে বাজারে আগে কাগজের ঠোঙা ভরে হচ্ছে জিনিসপত্র বাজার থেকে ইয়ে করতো, পলিব্যাগটা কিন্তু অত বেশি প্রচলিত ছিল না তখন। তো তখন ওই কাগজে দেখা যেত যে খুব ইন্টারেস্টিং কোনো একটা আর্টিকেল আসছে, তো বাবা ওইটা সাথে করে নিয়ে আসতে বলতো ওইটাই অ্যাসাইনমেন্ট, এটা পড়ো। তো না বুঝলে আবার সে হচ্ছে গিয়ে বলে দিত যে এটা এরকম, এটা বোঝাইছে। তো ওই জায়গা থেকে আসলে নিউজের প্রতি একটা ভালো লাগা ছিল। কিন্তু আমার বাবা হচ্ছে সরকারি কর্মকর্তা ছিল, উনি কখনোই চান নাই যে আমি এরকম একটা প্রফেশনে আসি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি এরকম ইয়ে করবো। তো কয়েকটা জায়গায় পরীক্ষা দিলাম, ব্যাটে বলে লেগে গিয়েছে, এবং তারপর থেকে হচ্ছে জার্নালিস্ট হয়ে গেছি। যখন হচ্ছে গিয়ে ভাবলেন যে জার্নালিস্ট হবেন, তখন কি মনে হয়েছিল যে এটা এইরকম মানে কাজে ঢোকার আগে কি ফিল করেছিলেন যে এরকম চ্যালেঞ্জিং হবে বা এরকম যেমন ধরেন যে আমরা যখন খুব গতানুগতিকভাবে নার্স বা স্কুল টিচার হিসেবে নারীকে দেখি, এটা একটা খুব মানে খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়, কিন্তু যখন আপনি ভাবছিলেন যে জার্নালিস্ট হবে তখন কি ধরে নিয়েছিলেন যে একটা চ্যালেঞ্জিং প্রফেশনই যাচ্ছে? এটা তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার গ্রুমিংয়ের মধ্যে হচ্ছে আপনার কালচারাল বা সোশ্যাল অ্যাক্টিভিটিস যেমন আছে, মানে আমার ছাত্র জীবনে তেমন করে রাজনীতির সাথে জড়িত থাকার হিস্ট্রি আছে। তো ওই কারণে হচ্ছে যে মারামারি কাটাকাটি এগুলোতে হচ্ছে ভয়টা ওই আগের গ্রুমিংয়ের পর্বে হচ্ছে এটা কাটিয়ে গেছে। তো যখন আসি মানে আমি ওটা জেনেই আসি, এবং আরও মজার বিষয় হচ্ছে আমার
ক্যারিয়ারের শুরুই হয়েছে ক্রাইম রিপোর্টার হিসেবে। এবং হচ্ছে গিয়ে মানে আমার যেহেতু আমার অফিস, অবশ্য আমি মানে আমাকে যখন আমার অফিস এটা বললো যে তুমি ক্রাইমে কাজ করবা, তোমার শুরুটা এখান থেকে হবে, তো আমি তখন অপোজ করেছিলাম। ওটা এমনিই করেছিলাম যে এটা অনেক খাটনি অনেক বেশি, সেই জন্য। তো ইয়াতে আবার হচ্ছে গিয়ে আপনার 24 ঘন্টা হচ্ছে, আগে তো হচ্ছে, এখন তো মর্গে যে হচ্ছে লাশ দেখার কোনো নাই, মানে লাশটা এখন দেখে না যারা এখন যারা কাজ করে। কিন্তু আমরা যখন শুরু করেছি তখন হচ্ছে গিয়ে কোথাও খুন হলে তখন ওই ক্রাইম সিন জোনটাতে যাওয়া যেত এবং যে হচ্ছে গিয়ে কিভাবে মারা গেছে, কোপটা কোন জায়গায়, এটা দেখতাম। তো তখন মনে হচ্ছিল যে না, প্রতিদিন লাশ দেখতে হবে, এটা করব না। তো পরে হচ্ছে গিয়ে যখন বলল যে না, তোমাকে কাজ করলে এখানেই করতে হবে, তো মেনে নিলাম, ঠিক আছে করবো, চ্যালেঞ্জটা নিয়ে নিলাম, নিয়ে নিলাম এবং হচ্ছে তারপর ওইটাই করলাম। এবং তখনকার দিনগুলো ওরকম ছিল যে প্রতিদিন অন্তত একবার হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেলের মর্গে হচ্ছে যেতেই হতো, কারণ ঢাকায় তখন হচ্ছে গিয়ে অন্যান্য হসপিটালের মর্গগুলো ছিল না। মিডফোর্ডে একটা ছিল, কিন্তু ওইটাতে কম যায় বা মিডিয়াও কম যায়। তো ঢাকা মেডিকেল প্রতিদিনের আমার বিষয় ছিল এবং ওখানে খাচ্ছি কাজ করতে করতে, মানে এটা কোনো আর বিষয় হয়ে দাঁড়ায় নাই, এটা ইউজ টু হয়ে গেছি। ওকে, এটা তো গেল আসলে যে আমরা কিভাবে এই প্রফেশনগুলোকে বেছে নিলাম এক একজনের এক এক জায়গা থেকে। এই জার্নিটাতে একটু আপনার কাছ থেকে আবার শুরু করব আপা, যে আপনি যেমন বলছিলেন যে আপনার বাবার একটা খুব ভালো আপনি সাপোর্ট পেয়েছেন, যেটা না পেলে হয়তো এরকম করে এই প্রফেশনে আসা সহজ হতো না। কিন্তু এছাড়া পারিপার্শ্বিকভাবে বা আমাদের যেই সিস্টেমগুলো দাঁড় হয়ে আছে, যেমন আমরা এখনও দেখি যে মেয়েরা ফুটবল খেলতে গেলে মেয়েরা ফুটবল খেলতে পারবে না জন্যে মানে আন্দোলন হয়, ভাঙচুর হয়। সো আপনি যখন শুরু করেছিলেন তখন আসলে আপনি তখন কিভাবে দেখেছিলেন একজন, আমরা তো এখন দেখছি দর্শক হিসেবে যে যারা খেলছে তাদের সাথে যারা খেলতে দিতে চায় না তাদের এক ধরনের কিন্তু আমরা দূর থেকে দেখছি, কিন্তু আপনি তো তখন একদম ওই খেলোয়াড়দের একজন। আপনার অনুভূতিটা কিরকম ছিল বা আপনারা কিরকম ভাবে দেখেছেন এই চ্যালেঞ্জগুলোকে? তখনও কিন্তু 2004 সালের কথা বলছি, তখনও কিন্তু এরকম চ্যালেঞ্জ ছিল, কারণ তখন ছিল মৌলবাদীদের একটা বিষয়। তাদের জন্য আমরা ফুটবল কেন, আমরা বাইরে বেরোনোরও সুযোগ ছিল না। আর আপনারা যেহেতু জানেন যে মহিলা ফুটবল হচ্ছে বা ফুটবল খেলাটা হচ্ছে হাফ প্যান্ট পরে খেলা, একটা জার্সি বা হাফ প্যান্ট পরে খেলা, তো এটা তো কোনোভাবেই একটা মানুষ মেনে নিতে চায় না। বরঞ্চ আমার ফ্যামিলি, আমার ফুপি, আমার বাড়ির মানুষ কেউই এটা পছন্দ করতেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার সাপোর্ট যদি আমি না পেতাম তাহলে আজকে আপনাদের সাথে এখানে বসে কথা বলতে পারতাম না, আমি সুখী হতে পারতাম না। তো বাবার অনুপ্রেরণা ছিল এবং ফুটবলের প্রতি ডেডিকেটেড ছিলাম, ভালোবাসা ছিল, তাই ফুটবল প্লেয়ার হতে পারছি। আর যেই বাধা বন্ধকতা আসে সেটা হচ্ছে আমার মাঠটা ছিল আমার বাসা থেকে 5 মিনিটের রাস্তা, এই রাস্তাটুকু যেতে পারতাম না। এক ছিল মৌলবাদীদের মানে এক কথায় মানে উত্তপ্ত করতো আর কি, মানে কথা এত খারাপ লাগতো এবং কিছু মানে একদম ইয়াং ছেলেদের লেলিয়ে দিত যে তোরা ওদেরকে এরকম এরকম মানে বুলিং করতে এক ধরনের। তো সেগুলো নিতে পারতাম না। তারপরও এই বিষয়টা এতটাই চ্যালেঞ্জভাবে নিছি যে ভালোবাসি ফুটবলকে, এটা আমাকে ওভারকাম করতে হবে, জয় করতে হবে। আর সেগুলো ওভারকাম করেই আমি মাঠে যেতাম। এটাই হচ্ছে আর কি, মানে এই মাঠ পর্যন্ত পৌঁছানোটাই একটা অনেক বড় চ্যালেঞ্জ। আর তারপরে ধরেন যে আপনি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ থেকে তারপরে ধীরে ধীরে ন্যাশনাল টিমে আসলেন, ওই জার্নিটা কিরকম ছিল? এই জার্নিটা খুবই কষ্টকর ছিল। আমি যেহেতু বয়স খুব অল্প ছিল, ওইভাবে আমাকে সুযোগ দেওয়া হতো না। তা আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাচ্চু স্যার ছিলেন, উনি আমাকে খুব পছন্দ করতেন এবং আমার খেলাও খুব ভালো লাগতো ওনার কাছ থেকে শোনা। তো তখন আমাকে উনি 2006 সালে আমাকে চান্স দেয়, আমি ইন্ডিয়ার উড়িষ্যাতে যাই, সেখানেও ভালো পারফরমেন্স করি, সেখান থেকে আমার টার্নিং পয়েন্ট। এবং মানে 2008 সালে আমি বাংলাদেশ মহিলা ফুটবল হয়ে প্রথম বাংলাদেশের হয়ে গোল করি। তো এটা ছিল আমার আরেকটা টার্নিং পয়েন্ট, সেখান থেকে আমি আর পিছনে ফিরে তাকাই নাই। আর আসলে আমার যে জার্নিটা, আমার পারিবারিক মানে আমার যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা 4 বোন, আর 4 বোনের মধ্যে আমি ফুটবলটাকে বেছে নিয়েছি যেহেতু আমার বাবা এই প্রফেশনে আছে। তো সেই ক্ষেত্রে কোনো ওরকম বাধা বন্ধকতা আসে না, কিন্তু বাইরের যেই লোকেরা আছে সেখান থেকে আমার এই বাধাগুলা আসছে। এখন আপনি যে ফুটবল একাডেমির দায়িত্বে আছেন,
এখানে যে মেয়েরা খেলতে আসে তারাও কি একই রকম চ্যালেঞ্জ ফেস করে আপনার মনে হয়? হ্যাঁ, এখনো এরকম চ্যালেঞ্জ ফেস করতে হয়। যেমন ধরেন যে মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসে এবং ওরা গাড়িতে করে আসে, কেউ বাসে করে আসে, কেউ সাইকেল দিয়ে আসে। আর মেয়েরা এখন তো আর পিছিয়ে নাই, সবাই কেউ সাইকেল দিয়ে আসে, কেউ মোটরসাইকেল ইউজ করে। যারা একটু ভালো অবস্থা আছে, যারা মধ্যবিত্ত, যারা একদমই গরিব, তাদের একটু কষ্ট হয়ে যায়। আর আপনারা জানবেন মহিলা ফুটবল একাডেমিটা নারায়ণগঞ্জে, এটা অনেক আগের, যেহেতু 2003 এবং 4-এর বলতেছি আমি। তো এটা মানে এমনভাবে অবস্থা, সিটি কর্পোরেশন থেকে কিছু আর্থিক সহযোগিতা করে, এছাড়া আমরা পুরাটাই নিজেরাই বহন করি। তো আমাদের মেয়েরা, অনেক মেয়ে আছে সেখানে, আমার প্রায় 30-40 জন মেয়ে আছে, আমি মেয়েদের নিয়ে কাজ করি। আমার এক ফ্রেন্ড আছে ইতি, ও এই মেয়েদের নিয়ে করে, ও আমার সাথে ন্যাশনাল টিমে খেলতো। তো ও খুব ফেস করে, মানে ছেলেরা এখনও আমাদের অনেক উত্তপ্ত করে। আর আমাদের যে মাঠটা সিটি কর্পোরেশনের মাঠ, সেখানে অনেক খারাপ খারাপ মানুষদের আপনার আনাগোনা আছে। কিন্তু এই মাঠটাকে সংস্করণ করা হলে আমার মনে হয় যে মেয়েদের জন্য অনেক বেটার হবে। মেয়েরা একটু সুন্দরভাবে আপনার খেলাধুলাটা করতে পারবে, বা এই যে আসা যাওয়ার যে ব্যাপারটা, সেটা সহজ হবে যদি এটা আমার কোন জায়গাটা কথা মনে করছেন, সেটা কি ট্রান্সপোর্ট নাকি আমি খেলতে যাচ্ছি? যেমন আপনি যেটা বলছিলেন যে আপনার বাসা থেকে 5 মিনিটের দূরত্বে মাঠ, তো ওইখানে তো আপনার জন্য ট্রান্সপোর্টটা কোনো সমস্যা ছিল না আপনার জন্য? মানুষের বুলিং এখন যারা আসে তাদের ক্ষেত্রে কি একই অবস্থা? হ্যাঁ, আগে ছিল, এখন অনেকটা কমে আসছে। এখন দেখে যে মানে ইউজ টু হয়ে গেছে, এখন দেখে যে মাঠে আসতেই হবে, আসে খেলার জন্য, সবাই ডেডিকেটেড। ফুটবল সবাই ভালোবাসে এখন, মেয়েরা যারা খেলতেছে এখন অনেকটা কমে আসছে। এবং এটার জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। আমার বাবা যখন ছিলেন, উনি মারা গেছেন, তো আমরা পুলিশদের সাথে কথা বলছি, আমাদের ডিসি মহোদয় আছে, ওনার সাথে কথা বলছি। আমাদের একজন সাধারণ সম্পাদিকা ছিলেন আঞ্জুমানা রাক্সির, উনি আমাদের অনেক হেল্প করছেন, উনিও ছিলেন। ওনাদের সবার সম্মিলিতভাবে আমরা মানে পুলিশ প্রোটেকশন নিয়েছিলাম। তো যখন এইগুলা নেওয়ার পরে আমাদের এখন আগে থেকে অনেকটা বেটার, এখন এরকম ফেস করতে হয় না। পুলিশ প্রোটেকশন তো আপনি একটা সময়ের জন্য নিতে পারবেন, কিন্তু যে মেয়েরা প্রতিদিন আসছে, প্রতিদিন খেলছে, তাদের ক্ষেত্রে কি আসলে এটা সম্ভব? তাদের ক্ষেত্রে সম্ভব না, মানে সমস্যা ফেস করতে হয় কোনো না কোনোভাবে, কোনো একটা বুলিংয়ের শিকার হইতে হয় মেয়েদের। কিন্তু তারপরে মেয়েরা ওইটাকে ওভারকাম করে আমার মতো চ্যালেঞ্জ হিসেবে ফুটবলটাকে আর কি বেছে নিয়েছে। যেমন আমরা দেখেছি যে ট্রফি জেতার পরেও সে যখন বাসে করে ফিরে যাচ্ছে, তখনও সে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। মানে তার প্রাপ্তিটাকে আমরা কোনোভাবে তো স্বীকার করছি না, বরং আরো বেশি বাধা দেওয়ার চেষ্টা করছি। সেটা তো হচ্ছেই, আমরা তো দেখছি, মিডিয়াতে দেখছি, আমরা ফেসবুক একটা প্ল্যাটফর্মে তো আমরা দেখতেই পাচ্ছি মোবাইলে, যে কিভাবে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয়। আসলে কি আমাদের সবার একটু সচেতন হতে হবে, সেটা ছেলেদের ক্ষেত্রে হোক, মেয়েদের ক্ষেত্রে হোক। সবাই যদি এগিয়ে আসে মেয়েদেরকে এই বুলিং, তারপর হচ্ছে খারাপ কথা বা একটা হ্যারাসমেন্ট করা থেকে, এটা যদি সবাই মানে আগে আসে, তাহলে আমার মনে হয় মেয়েরা নিরাপদ থাকতে পারবে, বা নিরাপদভাবে পথে চলতে পারবে, আমাদের মতো এরকম প্রফেশনে থাকতে পারবে। এটা আমার মত আর কি। আপনার কাছে আসি আপনার যে আমরা বারবারই বলছিলাম যে মেয়েদের কথা যখন আমরা চিন্তা করি, তখনই ভাবি যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আপনি সেখান থেকে বেরিয়ে এসেছেন, আপনি নিজেই অন্যদের নিরাপত্তার জন্য কাজ করছেন। তো সেইখানে আসলে আপনি যেই জায়গায় এখন কাজ করছেন বা যেখানে প্রশিক্ষণ নিয়েছেন, বা আপনি আপনার আশেপাশের, আপনি শুরুতেই বলেছেন যে পরিবার থেকে আপনি একটা ভালো সাপোর্ট পেয়েছেন, বাট এর বাইরে আমাদেরকে তো আসলে একটা অনেক বড় পরিসরে থাকতে হয়। শুধু পরিবার নিয়ে তো আমরা থাকি না, সমাজ থাকে, রাষ্ট্র থাকে, সব অন্য জায়গাগুলো থেকে আসলে আপনার অভিজ্ঞতাটা কীরকম? ফ্যামিলি ব্যতীত অন্য সবাই এই জিনিসটা ভালোভাবে দেখতো না। সবাই সবসময় আমাকে বলতো যে এগুলো তো ছেলেদের কাজ, তুমি মেয়ে হয়ে কীভাবে করবে। আমার মধ্যে একটা জেদ ছিল, আমি বলতাম যে ছেলে মানুষ পারলে আমি কেন পারবো না, আমিও তো মানুষ, সবাই তো মানুষ, ওনারা যদি পারে তাহলে আমিও পারবো। আমার ফ্যামিলিতে আমরা 2 বোন 1 ভাই, আমার বড় বোন ছোট ভাই। এখন ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, আবার খারাপও না। এখন আমি বলতাম যদি কিছু করি তাইলে ফ্যামিলির একটু উন্নতি হবে আর কি, একটু আমরা ভালোভাবে চলতে পারবো। এটা থেকে আমি বাসায় বললাম যে আপনারা যদি পারেন যে কোনো একটা চাকরি নিয়ে দেন, আমার তো কোনো সমস্যা নেই। বলে যে না, তুমি আপাতত পড়াশোনা শেষ করো, তারপরে। আমি বলতেছি আমার সমস্যা নাই, আমি ওখানে পড়াশোনাও করবো, পাশাপাশি চাকরিও করবো, আমার কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে আমাকে দিতে পারেন। পরে বাসা থেকে বলতেছিল যে তুমি যাও, এরকম কোনো সমস্যা নেই। বাসায় যদি এখনও বলে এরকম, তখন বলে যে তুমি নিজেই তো নিজে নিরাপত্তা দিতে পারো না, অন্যকে কীভাবে দিবা।
বলি যে মানুষ চাইলে তো সব পারে, আমিও পারবো, কেন পারবো না? এগুলা তো আমাকে পারতেই হবে। আর যেই জায়গাগুলোতে ধরেন আপনি কাজ করেন বা যেখানে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, সেখানে কি কখনো আপনার এরকম অনুভূতি হয়েছে যে শুধুমাত্র নারীর জন্য আপনাকে এটা শুনতে হচ্ছে? বা যেমন খুব স্বাভাবিক বলি যে আমরা যখন কোনো সিকিউরিটি পাস করি, তখন একজন মেল দাঁড়িয়ে থাকলে আমরা যতখানি তাকে কোঅপারেট করি যে ওকে চেক করেন বা করেন, অনেক সময় ফিমেল থাকলে আমরা ইগনোর করি যে কি চেক করবে। তো এরকম কি কখনো কোনো অনুভূতি হয়েছে আপনার? এরকম তো প্রায় প্রত্যেক দিনই হইতেই আছে, কারণ আমি যে স্টেশনে থাকি ওখানে অনেক লোক, প্রত্যেক দিন 40-50 হাজার লোকের মতো আপ ডাউন করে। ওনাদের মধ্যে কিছু কিছু লোক আছে ব্যবহার অনেক ভালো হয়, আবার কিছু লোক আছে যে এগুলা জিনিস আমাদের নিয়ে যাওয়া যাবে না, আমরা বলতেছি এটা নিয়ে যাওয়া যাবে না, ওনারা আমাদের মেয়ে মানুষ বিধায় এরকম করতেছে, উনি আমাদের টপকায় যাইতেছে। পরে আমার সাথে যে সিকিউরিটি থাকে উনি একজন পুরুষ থাকে, একজন মহিলা থাকে। ওনাকে বলি ওনার দ্বারাও যদি সম্ভব না হয়, তারপরে স্যার আছে ওনাদের কাছে পাঠাই। ওনাদের দ্বারা সম্ভব না হলে আমাদের স্টেশন কন্ট্রোলার আছে, ওনার কাছে যাই, উনি যদি পারমিশন দেয় আমরা যাই, ওনাদের যাইতে দিই। আমি সবসময় বলি যে এগুলো তো স্যার নিয়ে যাওয়া উচিত না, আপনি যদি নিয়ে যেতে চান তাহলে আমার স্যারের সাথে আপনাকে কথা বলতে হবে। উনি আমাকে টপকায় বলতেছে কেন কথা বলতে হবে, এগুলো তো নিয়ে যাওয়ার রাইট আছে। আমরা বলছি স্যার ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি একটু ফলো করেন। ওনারা বলে ইনস্ট্রাকশন তো বাংলাদেশের মানুষ অনেকজনই দিয়ে থাকে। এরকম নানা ধরনের বুলিং করে, অনেক কথাই বলে যায়। প্রথম প্রথম খারাপ লাগতো অনেক, যে আমি একটা প্রফেশনে আসছি, এটা ওনারা একটু ভালোভাবে দেখবে, ওনারা কেন এগুলো নিয়ে কথা শোনায়। পরে এরকম অভ্যস্ত হয়ে গেছে যে ওনারা এগুলো বলবেই, ওনাদের কাজে এগুলো বলা। কারণ বাংলাদেশের মানুষ সবসময় মেয়ে মানুষকে নিচু চোখে দেখে, ওনারা চায় না যে মেয়ে মানুষ উপর অব্দি যাক, ওনারা চায় মেয়ে মানুষ বাসায় থাকুক, বিয়ে হয়ে যাক, বাচ্চা কাচ্চা সামলাক, একটুকুই। কিন্তু জেদ থাকা লাগবে, মানুষের জেদ থাকলে যে কোনো কিছু সম্ভব। আপনার কাছে আসি আপা, মানে আপনার অনেক দিনের কাজের অভিজ্ঞতা, চ্যালেঞ্জের ধরনটাও হয়তো একটু আলাদা হবে, বাট শুধুমাত্র নারী সাংবাদিক হিসেবে কখনো কি মনে হয়েছে যে আপনি সাংবাদিক এবং নারী সাংবাদিক, এটার জন্য কোনো আলাদা বা বিশেষ চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা? না, সাংবাদিকতা আসলে মানে সাংবাদিক ছেলে হোক আর মেয়ে হোক, তাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। আসলে জার্নালিস্ট মাত্রই চ্যালেঞ্জ, এখানে নানা ধরনের চ্যালেঞ্জ। এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক মেয়েকে হচ্ছে গিয়ে বলতে শোনা যায় যে হাউজে হচ্ছে গিয়ে অমুক তার দিকে বাজে লুক দিচ্ছে, অমুক তাকে বুলিং করছে, এটা থাকবে। মানে আমরা তো সোসাইটির বাইরে না, এই সোসাইটি নারীকে যেভাবে দেখে তার বাইরে তো যাওয়া যাবে না। তো সেজন্য হচ্ছে গিয়ে ওটাকে আমি হচ্ছে গিয়ে খুব বেশি মনে করি না, যে এটা আমি মনে করি যে এটা এই সোসাইটির পার্ট, লাইফের পার্ট। কিন্তু যেটা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে ওভারকাম করে, মানে নিজেকে হচ্ছে গিয়ে নিজের মধ্যে ওই ইয়াটা যদি থাকে, দৃঢ়তা যদি থাকে যে এটা কোনো বিষয় না, আমি আমার কাজটাই করব, তাইলে হচ্ছে ওই জিনিসটা আর হয় না। যে কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে মানে চ্যালেঞ্জ, বাইরের চ্যালেঞ্জ তো আছেই, মানে আমি একটু বলে নেই যে এটা আবার মেয়েরা খারাপভাবে দেখতে পারে, যে তারা আমার বিরুদ্ধে খেপে যেতে পারে। বিষয়টা হচ্ছে যে নারীদের মধ্যে আমাদের এখানে মানে অবরোধবাসিনীর মধ্যে বেগম রোকেয়া বলে গেছেন না যে মানসিক দাসত্বের কথা, তো আমাদের এখানে সেই মানসিক দাসত্ব থেকে আমাদের মেয়েরা এখনো বের হতে পারেনি। মানে তারা মনে করে না যে আমি হচ্ছে গিয়ে একজন নারী রিপোর্টার, আমি ক্রাইম বিটে অনেক দিন কাজ করেছি, অনেক বছর কাজ করেছি। তো অন্য আরেকজন নারী কলিগ আমাকে বলছে, আল্লাহ আপু আপনি এই বিটে কিভাবে কাজ করেন, এটা তো এরকম, এটা তো ওরকম, কিভাবে আপনি লাশটা দেখেন। এই যে বিষয়গুলো, সে নিজেই এটা আত্মবিশ্বাসটা নাই যে সে এটা করতে পারে, এটাও কিন্তু এক ধরনের বুলিং। বা আল্লাহ আপু আপনি শার্ট পরে আসছেন, আল্লাহ আপু আপনি ওড়না পরেন নাই, মানে ছেলে যত না বলে, একটা মেয়ে কিন্তু মেয়েকে আরো বেশি বুলিং করছে। এটা আমরা যেটা বলি যে সেটা হচ্ছে কি প্যাট্রিয়ার্কাল থট। এটা জরুরি না যে এটা আপনার পুরুষের মধ্যেই থাকতে হবে, এটা নারীর মধ্যে থাকে, কারণ সে তো এটার মধ্যে দিয়ে বড় হয়েছে যে কিভাবে আদর্শ নারী হওয়া যায়। তো আপনি যখন নিজেকে আদর্শ নারী হিসেবে করতে চাইবেন, তো তখন তো আপনি মনে করবেন যে এগুলো তো আসলে করা ঠিক না। সেটাই আমি বললাম যে বেগম রোকেয়া যে সেই 19 শতকে 18 শতকে এটা বলে গেছেন যে মানসিক দাসত্ব, তো সেই জায়গা থেকে আসলে বের হতে পারেনি। এটা এক ধরনের এবং মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডটা কিন্তু একটা বড় মেনস্ট্রুয়েশনাল টাইমটা, যে আমার হচ্ছে এমন হয়েছে যে আমি অ্যাসাইনমেন্টে গেছি, অ্যাসাইনমেন্টে থাকা অবস্থায় হচ্ছে গিয়ে আমার মেনস্ট্রুয়েশন হয়েছে এবং আমার হচ্ছে কাপড় একদম হয়ে গেছে, এত বেশি ওভারফ্লো হয়েছে, আমার এমনিতেই প্রবলেম আছে। তো সেজন্য হচ্ছে গিয়ে আমি কিন্তু সেটা আমার তখন আমার যে কোঅর্ডিনেট করছিলেন নিউজ রুম,
তিনি হচ্ছে একজন পুরুষ কলিগ। আমি কিন্তু তাকে বলেছি যে ভাই আমার এরকম সমস্যা হয়েছে, মেনস্ট্রুয়েশন হয়েছে এবং আমার কাপড় হচ্ছে নষ্ট হয়ে গেছে, আমাকে হচ্ছে এই মুহূর্তে বাসায় চলে যেতে হবে, আমি ইউনিট পাঠিয়ে দিচ্ছি। ভাই কিন্তু সাথে সাথে কোঅপারেট করে, আমি নিউজটা ফোনে বলে দিয়েছি কিভাবে কি করবে, ওটা টেক ওভার করে নিয়েছেন। তো মেয়েরা হচ্ছে এটা লজ্জায় বলে না, মানে এটাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ, এটা আমি ভেতরের বললাম। বা অনেকে মেয়েরা হচ্ছে গিয়ে মানে নিজেরাই মনে করে যে আমি এটা পারবো না, আমি এটা করব না, এই জায়গাগুলো হচ্ছে গিয়ে আছে, মানে নিজেদের মধ্যে এক ধরনের গোড়ামি, এক ধরনের দাসত্ব আছে। আর বাইরের চ্যালেঞ্জ যদি বলে, হাউজের বাইরের চ্যালেঞ্জ, তো হাউজের বাইরে হচ্ছে গিয়ে একবার মানে এখানে হচ্ছে গিয়ে ছেলে হোক মেয়ে হোক সবাইকেই হচ্ছে গিয়ে রিপোর্টার হিসেবে উপস্থিত বুদ্ধি, তারপর হচ্ছে গিয়ে সাহস, এই দুইটা জিনিস খুব জরুরি। এবার হচ্ছে 4 আগস্টে হচ্ছে গিয়ে আমি বেদম মারধরের শিকার হয়েছি, এই যে মবের হাতে, মানে এই যে মুভমেন্ট চলা অবস্থায় আন্দোলনকারীদের এক অংশ হচ্ছে গিয়ে, মানে ওরা তো মিডিয়া দেখলেই উত্তেজিত ছিল এবং মিডিয়া দেখলে যে ছেলে আর মেয়ে বাঁচে নাই, সবাইকেই মেরেছে। তো আমাকেও বেদম পিটিয়েছে ওই লোহার রড, বাঁশ এগুলো দিয়ে, কিন্তু আমার ভেস্ট পরা ছিলাম, হেলমেট পরা ছিলাম দেখে মানে প্রাণে বেঁচে গেছি। বা এই যে প্রিভিয়াস অভিজ্ঞতাগুলো আছে আমার, মার খাওয়া, মার দেয়া, তো ও কারণে হচ্ছে গিয়ে মানে আমি হচ্ছে গিয়ে নিচে পড়ে যাইনি। নিচে পড়ে গেলে আমি জানি যে আমি উঠতে পারবো না এবং মরেই যাব। তো আমি হচ্ছে যত মারি দিচ্ছি আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম শক্তভাবে, আর কয়েকজন আমাকে সাহায্য করতেও এগিয়ে এসছে। তো বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জ এরকম কাজের ক্ষেত্রে আমাদের এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু প্রতিনিয়ত থাকবে, বাইরের চ্যালেঞ্জগুলো, কিন্তু হচ্ছে এটা আপনি কত সফটলি কন্ট্রোল করতে পারছেন। এটা ছেলে আর মেয়েদের জন্য আলাদা না, মানে আপনার যদি উপস্থিত বুদ্ধি না থাকে, আপনার যদি সাহস না থাকে, এটা ছেলেরও নাও থাকতে পারে। মানে ছেলে মানেই যে অনেক সাহসী হবে, নট লাইক দ্যাট। তো যেটা আমাদের স্বাভাবিক ধারণা আর কি, যে কেন এই চ্যালেঞ্জিং প্রফেশনে ছেলেরা থাকবে, কারণ ছেলেদের উপস্থিত বুদ্ধি বেশি, তাদের শক্তি বেশি, তারা এই ধরনের সব চ্যালেঞ্জ ম্যানেজ করে ফেলতে পারবে, যেটা নারীরা পারবে না, যার জন্য এরকম প্রফেশনে নারীর আসার দরকার নেই। বাট আপনাদেরকে ধন্যবাদ যে সেই প্রথাটাকে আপনারা ভেঙে বলছেন যে না, এটা আসলে নারীরাও করতে পারবে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি আলোচনা, একটু আপনাদের সবার কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা চাই যে যখন আমরা কোনো পেশার কথা বলবো তখন সেটা একটা পেশা হবে, সেটা নারী বা পুরুষের জন্য আলাদা কিছু হবে না, সেটার জন্য সমান সুবিধা থাকবে এবং পরিবেশটা এরকম হবে যেখানে একজন নারী বা পুরুষ দুজনেই কাজ করার মতো পরিবেশ পাবেন। তো সেখান থেকে আপনার কাছ থেকে একটু আবার জানতে চাইবো যে আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতা, ন্যাশনাল টিমে খেলা, এখন একটা একাডেমির দায়িত্ব, পুরোটা মিলায় আপনি যদি চান যে নারীরা আরও অনেক বেশি খেলায় আসুক, কারণ আমরা দেখেছি যে, যদিও বলতে নেই তারপরেও বলছি যে আমরা দেখেছি যে আমাদের যে আন্তর্জাতিক খেলাগুলো হচ্ছে সেখানে মেয়েরা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো করছে পুরুষদের টিমগুলোর তুলনায়। বাট যদি সুযোগ সুবিধা এবং এইগুলো বিবেচনা করি, সেখানে নারীরা অনেক পেছনে। তো সেখান থেকে একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলেই যদি আমি চাই যে নারীরা আরও এগিয়ে আসুক, তারা খেলুক, জাতীয় আন্তর্জাতিক যেই প্ল্যাটফর্মগুলো আছে সেখানে বাংলাদেশকে নিয়ে যাক এবং ভালো ফলাফল নিয়ে আসুক, তাহলে আসলে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কী রকম পদক্ষেপ আমাদের নেওয়া উচিত? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে যে এখন সরকার আছেন, যারা এখন উপদেষ্টা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব আমি। কারণ যেহেতু মেয়েরা আগে পরে খেলে আসছে, ছেলেদের বরাবরই, মেয়েরাও কিন্তু কম না, মেয়েরা সাব জয় করে আসছে একে একে 3 বার, এখন মেয়েরা 21 পদকও পাচ্ছে। তো এটা শুনতেও খুব ভালো লাগে আমাদের মেয়েদের কাছে স্পেশালি, যে আমাদের মেয়েরা 21 পদকে ভূষিত হয়েছে। তো আমি আমার নিজের পার্সোনাল থেকে আমি উপলব্ধি করি এবং এটাই আমি চাইবো যে মেয়েরা ফুটবলে কেন, আরও বিভিন্ন ইভেন্ট আছে বাংলাদেশে, সেই ইভেন্টে সবাই আসুক, আগায় আসুক। খেলাটা কিন্তু আসলে আমাদের দেহের জন্য একটা অনেক বড় ভূমিকা রাখে, খেলাধুলা করলে দেহ ভালো থাকে। তো এটার রেশ ধরে বলবো যে যদি সরকার একটু দৃষ্টি দেয় মেয়েদের ফুটবলকে, মেয়েদের বিভিন্ন ইভেন্টকে একটু দৃষ্টি দেয়, তাহলে অবশ্যই মেয়েরাও ভালো কিছু করতে পারবে ছেলেদের মতো। কারণ দেখা যায় এখানে কিছুটা মানে ছেলেদের থেকে মেয়েরা পিছনে আসে এটার জন্যই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে কেউ নাই মেয়েদেরকে সাপোর্ট করার মতো। ফ্যামিলি সাপোর্ট করতেছে, পাশাপাশি বাইরের মানুষও যদি সাপোর্ট করে তাহলে মেয়েরা অনেক কিছু করতে পারবে, এটাই আমি আশা রাখি, আশা করি। আপনার কাছ থেকে শুনবো, আপনি যে আপনার যে বাধাগুলো আপনি পান বা পেয়েছেন, সেটা অন্য যারা এই সেক্টরে কাজ করতে আসবে তারা যেন না পায়,
এই জন্য আপনার কি পরামর্শ? এর জন্য প্রথমত নিজের ইচ্ছাশক্তি থাকতে হবে, দ্বিতীয় ফ্যামিলি সাপোর্ট থাকলে এটা একটু সহজ হয়ে যায়। কারণ আশেপাশের মানুষ অনেক ধরনের কথা বলবে, যদি সেইগুলা ফ্যামিলি নিজে ওই মেয়েকে সাপোর্ট করে তাহলে তার অতটা গায়ে লাগবে না এই কথাগুলো। আর যদি ফ্যামিলিও তাদের কথার সাথে তাল মিলায় তাহলে মেয়েটা দেখা যাবে যে যাও ইচ্ছাশক্তি ছিল অতটুকু থাকবে না। এটা ও নিজেও দেখবে যে না সবাই বলতেছে না, তাহলে আমি কেন এটাতে যাব। এর জন্য সবারই ফ্যামিলি সাপোর্ট থাকা লাগবে, নিজের ইচ্ছাশক্তি থাকা লাগবে, তাহলে করতে পারবে। আর কাছ থেকে আপা শেষ কথা শুনতে চাইবো। আমার প্রথম কথা হচ্ছে যে মানসিক দাসত্ব ভেঙে বের হতে হবে, এবং পরিবার কি বলল, সমাজ কি বলল, এটাতে কিছু যেন যায় না আসে। মানে তার ওই ব্যারিয়ারটা নিজেরটা নিজে ভাঙতে হবে। কারণ হচ্ছে মিডিয়াতে কাজ করলে দিনে রাতে, দেশের বাইরে, ঢাকার বাইরে, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে হতে পারে, এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তো ওই সাহসটা যেন একটা মেয়ের থাকে, এবং তাহলে হচ্ছে গিয়ে সমাজের কি দৃষ্টিভঙ্গি, পরিবার কিভাবে দেখছে বা বলছে, কিংবা অফিস কিভাবে ট্রিট করছে, এগুলো কোনো ম্যাটার করবে না। মানে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াবে না। ওই জায়গাটা থেকে নিজের মানসিক শক্তিটা থাকতে হবে যে আমি পারবো। এইটা সবচেয়ে বড় জরুরি। এটা যদি নিজের ভেতরে থাকে তাহলে যে কোনো কিছু সম্ভব। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং নিজ নিজ জায়গায় এরকম সব চ্যালেঞ্জকে উপেক্ষা করে সামনে এগিয়ে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই ধারাবাহিক আয়োজনে আমরা চেষ্টা করব সবসময় সেই নারীদেরকে নিয়ে আসার জন্য যারা নাকে ভেঙে সামনে এগিয়ে এসেছে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী পর্বে আমন্ত্রণ।